পুরো দপ্তর প্রত্যেকটা দুর্নীতিতে নিমজ্জিত। বিএলওদের ভয় ধরাও, সাধারণ ভোটারদের ভয় ধরাও, 1,25,00,000 অনুপ্রবেশকারী এ রাজ্যেই শুধু লুকিয়ে আছে। কাটমানি ধ্যান, কাটমানি জ্ঞান, কাটমানি চিন্তামণি, কাটমানি ছাড়া এরা যেন তৃণমূল যেন মণিহারা ফণি। তৃণমূলের নেতাদের এখন আর রাতে ঘুম উড়ে গেছে। ভুয়া মৈত্র এমনও কথা বলেছিল, ওই যে কাঠের মালা, উনি জানেন না কতটা অজ্ঞ, এ রাজ্যে তার প্রয়োজন নেই। তুমি মরে গেলে তোমার অঙ্গ এমনি উৎখাত করে নিয়ে চুরি হয়ে যাবে। তিনি তো রাজ্যের প্রশাসনিক প্রধান। তার এই স্টেটমেন্টগুলো, অর্থাৎ প্রত্যেকটা স্টেটমেন্ট যেমন সংবিধান বিরোধী, আবার তার পিছনে কিন্তু একটা সুদূর প্রসারিত একটা কৌশল লুকিয়ে আছে। কৌশলটা হচ্ছে, দেখো, এই মুহূর্তে রাজ্যের প্রত্যেকটা স্তর, রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে 43টা দপ্তর, পুরো দপ্তর প্রত্যেকটা দুর্নীতিতে নিমজ্জিত। 11-12 রেজাল্ট বেরিয়েছে, দুর্নীতি। 9-10 বেরিয়েছে, এখনো পুরো লিস্টটা আমরা দেখতে পাইনি, দেখলে পরে দেখবে এর মধ্যেও ভুরি ভুরি দুর্নীতির। অর্থাৎ মানুষের যে জীবন যন্ত্রণাগুলো, ক্ষোভগুলো, বিশেষ করে যুব সমাজের, এগুলোর থেকে মুখ্যমন্ত্রীকে নজর ঘোরাতে হবে, তার দলকে। তাই একটা ইস্যু দরকার, বা খুব ভালো কথা বললে, যে বর্তমানে সমস্যাগুলোকে সারফেস থেকে সরিয়ে দিয়ে পলিটিক্যাল ইস্যুগুলোকে চাগার দেওয়া, এটা এই মুখ্যমন্ত্রী বা এই রাজ্য সরকার খুব ভালোভাবে সময়ে সময়ে করে। কখনো কখনো যে হঠাৎ করে সিএএনআরসি কে নিয়ে রাজ্য জুড়ে ভুয়ো বার্তা ছড়িয়ে দিলেন সংখ্যালঘুদের মধ্যে। ওয়াকআপ নিয়ে তার দলের চারজন সাংসদ উপস্থিত নেই ভোটাভুটিতে, অথচ তিনি রাজ্যে তাণ্ডব করাতে সাহায্য করলেন। তার ক্যাবিনেট মন্ত্রীর নেতৃত্বে তাণ্ডবটা হলো, কিচ্ছুটি হলো না মুর্শিদাবাদে। আজকেও নির্বাচন কমিশনের নাম ভাঙিয়ে এই যে ভুয়ো একটা, বলতে পারো মানে এই যে ভয় ধরানো, একটা প্যানিক তৈরি করা, প্রত্যেকে করছে। অভিষেক ব্যানার্জি করছে, মুখ্যমন্ত্রী শুরু করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, তুমি একটা ছোট্ট টুকরো তোমার থেকে নিলাম, এটা কি নিছক? না, এটা নিছক নয়, এটা একদম ছক। মুখ্যমন্ত্রী এবং তার দলের ছকের অংশ। ছকটা কি? একাধারে মতুয়া, প্রান্তিক উদ্বাস্তু, এই মানুষগুলোকে খেপিয়ে তোলো, ভয় ধরিয়ে দাও, বিএলওদের ভয় ধরাও, সাধারণ ভোটারদের ভয় ধরাও, যা নয় তা বোঝাও। আবার আরেক ধারে তার চিরাচরিত ভোট ব্যাংক, তার ভাষায় যারা তার দলের বা তার দুধেল গাই, অর্থাৎ সংখ্যালঘু ভোটার, অর্থাৎ এ রাজ্যের প্রতি 3টা ভোটার পিছু যে একটি ভোটার সংখ্যালঘু, অর্থাৎ লাস্ট নির্বাচনেও যেই অংশটা 92% অন্ধের মতন তাকে ভোট দিয়েছে, তাদের মধ্যে প্যানিক তৈরি করে দাও। যে দেখো মুখ্যমন্ত্রী তোমাদের, উনি বলেছেন না এর আগে একটা স্টেটমেন্টে, কিছুদিন আগে, ঘটি বাটি বিক্রি করে হলেও আপনাদের পাশে দাঁড়াবো। এই যে স্টেটমেন্টগুলো আপাতত শহরে বাঙালি শিক্ষিত মানুষের মধ্যে পশ্চিমবঙ্গের মনে হতেই পারে মুখ্যমন্ত্রীকে আতঙ্কে ভুগছে, মুখ্যমন্ত্রীকে মাথায় ব্যামো হয়েছে। না, যে শ্রেণীটাকে টার্গেট করে তিনি এই কথাগুলো বলছেন, অর্থাৎ টার্গেট গ্রুপ, গ্রামের প্রান্তিক গরিব গুরব মানুষগুলো, তাদের মধ্যে কিন্তু এই কথাগুলো হিট করাচ্ছে মুখ্যমন্ত্রী। আর এই হিট করাতে গিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী যে কায়দায় সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন, সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়ে সংবিধানের একের পর এক ভায়োলেশন করছেন, একের পর এক সংবিধানের স্যানিটিকে, সংবিধানের অস্তিত্বকে চ্যালেঞ্জ করছেন। শুধু চ্যালেঞ্জ করছেন না, রাজ্যের একমাত্র, ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে ইসির বা কনস্টিটিউশনাল প্রিন্সিপাল অ্যান্ড মোরালিটিকে চ্যালেঞ্জ করছেন। দেখো, এসআইআর বা আইআর, এটা কিন্তু কনস্টিটিউশনাল ম্যান্ডেট। এখনো পর্যন্ত 10-12 উপরে আইআর ভারতবর্ষে হয়ে গেছে। সংসদীয় গণতন্ত্রে প্রত্যেকটা দেশে সময় সময় নির্বাচনী তালিকার নিবিড় সমীক্ষা দরকার হয়, কারণ জন্ম মৃত্যু থাকবেই, নতুন ভোটার রিক্রুটমেন্ট থাকবেই, দেশ আছে যখন ভুয়ো ভোটার থাকবেই, জাল জোচ্চুরি অপচেষ্টা সবসময় থাকবেই। এই কারণে আইআর হয়। তিনি বিরোধী নেত্রী থাকাকালীন আইআর হয়েছে 2002। আমি বারবার বলেছি, আমি নিজে একাধিক পদে এই আইআর সাথে ওতপ্রোত যুক্ত ছিলাম। তখন তিনি বিরোধী নেত্রী দুহাত তুলে নৃত্য করেছেন। এমনকি খসড়া লিস্ট 4 ফেব্রুয়ারি 2002 যখন প্রকাশিত হয়, 69 লক্ষ ভোটারের নাম ছিল না, তার মধ্যে 50 লক্ষ মৃত ভোটার। তিনি দুহাত তুলে উদ্দাম নৃত্য করে বলেছিলেন শুধু নয়,
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেককে চিঠি লিখে বলেছিলেন রাজ্যপাল এ রাজ্যের সরকারের ঠিক পদে থাকা কোনো সাংবিধানিক রাইট নেই, কারণ 1 বছর আগে ভোটে তৃণমূল জোটের সাথে বাম জোটের ভোটের ডিফারেন্স ছিল 36 লক্ষ, আর ভুয়ো এবং মৃত ভোটারের সংখ্যা বেরিয়েছিল 69 লক্ষ, যেটা পরে কমে 28 লক্ষে দাঁড়ায়। অর্থাৎ যিনি বিরোধী থাকাকালীন আইআর চেয়েছেন, এসআইআর চেয়েছেন, আজ থেকে 20 বছর আগে যিনি বলছেন 1 কোটি ভুয়ো ভোটার, এনআরসি চাই, এনআরসি চাই, এনআরসি চাই, তিনি আজকে প্যানিক তৈরি করছেন। তার অফিসার, তার আমলা, তার পুলিশ প্রশাসন মেশিনারিকে কাজে লাগিয়ে কি করে এসআইআরটাকে ভণ্ডুল করা যায়, তার জন্য ধমকানি চমকানি থেকে শুরু করে কোনো পথ তিনি বাকি রাখছেন না। দ্বিতীয় প্রশ্ন, তিনি কেন করছেন? দেখো, এটা একদম বাস্তব সত্য। 1998 সাল এনডিএ গভর্নমেন্ট প্রথম ফরমেশন হলো অটল বিহারীর নেতৃত্বে। সেই এনডিএ গভর্নমেন্টের অন্যতম মুখ মমতা ব্যানার্জি। সেই যুগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটা চিঠি ছিল, ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারী 1,80,00,000 কাছাকাছি, তার মধ্যে পশ্চিমবঙ্গ মরুদ্যান বানিয়ে তারা 1,25,00,000 অনুপ্রবেশকারী এ রাজ্যেই শুধু লুকিয়ে আছে। ভারতবর্ষে 1,80,00,000, তার মধ্যে 1,25,00,000 এই রাজ্যে। তৎকালীন পশ্চিমবঙ্গের সরকার সেটাকে মেনে নিয়েছিল। বুদ্ধবাবু, জ্যোতিবাবু বারবার এ মর্মে স্টেটমেন্ট দিয়েছেন। তারা আগের তাদেরই সাংসদ তোমার ভূপেন্দ্রনাথ বাবু, ইন্দ্রজিৎ গুপ্ত, ডক্টর ইন্দ্রজিৎ গুপ্ত একাধিকবার বলেছে, ইয়েস 1 কোটি কেন, তার বেশি ভুয়ো আছে এ রাজ্যে অনুপ্রবেশকারী। এই পাঠগুলো আমরা দেখে এসেছি। আজকে উনি ক্ষমতায় আসার পরে এসআইআরটা শুরু হতেই এসআইআর যেন কার্বলিক অ্যাসিডের মতন ভূমিকা নিল। সাপের গর্তে কার্বলিক অ্যাসিড দেওয়া দেখেছো, পিপির করে সাপগুলো পালায়। ঠিক দেখবে এই সীমান্তবর্তী এলাকায়, তুমিও তো কিছু এলাকা ঘুরে এসেছো নিশ্চয়ই বুম নিয়ে, যেসব এলাকায় তুমি যেতে পেরেছো সেই সব এলাকার পরিসংখ্যানগুলো সব চ্যানেল দেখাচ্ছে। বাবা শ্বশুরকে বাবা করেছে, ভাইকে শ্বশুর করেছে, কাউকে না জানিয়েই বাবা বানিয়ে ফেলেছে, কারোর নাম 40টা জায়গায় উঠিয়ে দিয়েছে, 40টা বিধানসভায় তার নাম আছে, তার জায়গায় অন্য কেউ ভোট দিচ্ছে তৃণমূলের অ ক খ গ। হ্যাঁ, ঠিক সেই মনে আছে তো, রত্না বিশ্বাস বলেছিল জাহিরদার নাম তুলে দেবে, বাংলাদেশের লোকজন আসুন। তাই এই জাহিরদারা তৃণমূলের ছত্রে ছত্রে রন্ধে রন্ধে লুকিয়ে আছে, এবং তাই বুম নিয়ে এই সীমান্তবর্তী এলাকা দিয়ে যারা স্যারেন্ডার করে চলে যাচ্ছে বিএসএফ এর কাছে, তাদের কাছে তোমরা পৌঁছতে পেরে জানতে পেরেছো তাদের ভুয়ো ফাদার কার্ড, মাদার কার্ড, আধার কার্ড সব কিছু তৃণমূল নেতারা বানিয়ে দিয়েছে। ভারত সরকারের যাবতীয় সুবিধা তোমার আমার ট্যাক্সের টাকায় এ রাজ্যে চলা স্বাস্থ্যসাথী কার্ড, লক্ষ্মী ভান্ডার, সরস্বতী ভান্ডার, যা ভান্ডার আছে সব ওরা এনজয় করতো। এই ভোটগুলো তো তৃণমূলের ভোট রে বাবা, ভোট তো। এই ভোটটা চলে গেলে পালিয়ে যাচ্ছে, সেটা বৈধভাবে দিক দিয়ে যাচ্ছে, অবৈধভাবে কত শত সীমা দিয়ে পালাচ্ছে সেটা তোমরা গেলে বুঝতে পারবে। অর্থাৎ এই সংখ্যাটা চলে যাওয়া তো তৃণমূলের দুটো ক্ষতি হচ্ছে। এক, তারা যে কুটির শিল্পের মতন করে ভুয়ো ফাদার কার্ড, মাদার কার্ড, আধার কার্ডের দোকানগুলো খুলেছিল, সেই দোকানগুলো তো এখন ঝাঁপ বন্ধ হয়ে যাচ্ছে। খাবে কি তৃণমূল? 1 মিনিটের জন্য তৃণমূল নেতারা এই তোলা, কাটমানি, বিভিন্ন ধরনের চর্যবৃত্তি, ভুয়ো কাগজ সার্টিফিকেট না তৈরি করে থাকতে পারে না। ওটাই ধ্যান, ওটাই জ্ঞান। মধুকবি লিখে গেছিলেন না যে এই যে বিখ্যাত কবিতা, যে সীতা ছাড়া মানে মণিহারা ফণি, মানে সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি। ঠিক এরাও যেমন কাটমানি ধ্যান, কাটমানি জ্ঞান, কাটমানি চিন্তামণি, কাটমানি ছাড়া এরা যেন তৃণমূল যেন মণিহারা ফণি। ঠিক একই কথায়, ক্ষমা করবেন মধুকবি, আজকের যুগেও আপনার কবিতা একটু পরিবর্তন করে কত প্রাসঙ্গিক করা যাচ্ছে তৃণমূলের জন্য। আপনি বোধহয় দিব্যদর্শীতে বুঝতে পেরেছিলেন 200 বছর পরে এ রাজ্যে কোনো একটি দল আসবে তৃণমূল, তার জন্য আপনার এই কবিতাটা অ্যাপ্রোপ্রিয়েট কাজে লাগানো যাবে। দ্বিতীয়, এই যে একটার পর একটা ভুয়ো ভোটার, জঙ্গি ভোটার, লাভলি খাতুন শিরোনামে বিএলওকে প্রেসার দিয়ে নাম তোলার চেষ্টা করেছে, নাম তুলেও ফেলেছে। এই যে এই ভোটগুলো, দ্বিতীয় তৃণমূলের ভয়ের কারণ বা নেত্রীর ভয়ের কারণ, এই ভোটগুলো তো তার পকেট ভোট। এই ভোটাররা শুধু ভোটার নয়, বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা হলে এই আনআইডেন্টিফাইড বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধদের দিয়ে কাউকে পেটানো, রাহাজানি, খুন, ধর্ণা, ঘেরাও করা যায়। যেহেতু পুলিশের খাতায় এদের নামটা নথিভুক্ত নেই। ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক সবাই কি বলেছিল? সুজিত বসু
দমকল মন্ত্রীকে পাশে বসিয়ে নিয়ে, সুজিত তুমি তো তোমার সল্টলেগে নিউ টাউনে পয়সার বিনিময়ে লোক বসাচ্ছ, বুঝেছো? বাগঝোলা খালের কে আটকে নিয়ে বড় বড় ঝুপড়িগুলো কাদের হয়েছে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আমাদের জন্য ওই যে কি কলোনিটা আছে গুলশাল কলোনিতে 10,000 12,000 ভোটার, 20,000 ভোটার লোক থাকে, প্রায় 2 লক্ষের উপরে। কেন আছে? কারা আছে? এই ভোটগুলো তৃণমূলের ভোট। তাই তৃণমূলের নেতাদের এখন আর রাতে ঘুম উড়ে গেছে। কেউ পড়ে গিয়ে আতঙ্কে পা ভাঙছে, কেউ ভুলভাল বকছে ওখানে গিয়ে, কেউ উস্কোচ্ছে মতুয়াদের। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী অবিভক্ত বাংলার সবচেয়ে বড় কৃষক সমাজ মতুয়া, যাদের সম্পর্কে বলাই হয় হরিদেন হরিজ্ঞান হরি নাম সার, প্রেমেতে মাতোয়ারা মতুয়া যার নাম। অর্থাৎ এই যে মতুয়া মানে মাতোয়া, মেতে থাকে হরি নামে, যারা অবিভক্ত বাংলার সবচেয়ে বড় কৃষক সম্প্রদায়, ওদের কন্ট্রিবিউশনের জন্য ভারতবর্ষে প্রাগৈতিহাসিক কাল থেকে বাংলা সবচাইতে বেশি ট্যাক্স দিতে পারতো, সোনার বাংলা ছিল। সেই মানুষগুলো উদ্বাস্তু হয়ে এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এসেছে। পশ্চিমবঙ্গে 7টা লোকসভায় 42টা বিধানসভা সরাসরি ওরা কন্ট্রোল করে, আর 102টো বিধানসভা এমন আছে যেখানে মতুয়ারা ডিসাইডিং ভোটে। এই ভোটটা তো 19 থেকে সরে গেছে মমতা ব্যানার্জির থেকে। আজকে ওদের সংখ্যাগরিষ্ঠ রানাঘাট, ওদের সংখ্যাগরিষ্ঠ নদিয়ায় 14টা বিধানসভা, মাত্র 2টো তৃণমূল বিধানসভা আটকে রেখেছে 19-এর নির্বাচনে, আর 12টাই জিতেছে কে? বিজেপি। মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে তাদের ডেভেলপমেন্টের কথা বলবে, তা না বলে এমন সব কথা বললেন। আমি কিন্তু খুব আশায় ছিলাম কাল মুখ্যমন্ত্রী মতুয়ার প্রান্তিক মানুষগুলোর পাশে যাবে, ভোটের আগে হয়তো কিছু বলবে, তার মধ্যে কিছু করবেন। হ্যাঁ, উনি তো অনেক কিছু করেছেন। মতুয়াদের ছুটি, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনে, হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে উনি ছুটি ডিক্লেয়ার করেছেন সরকারি। উনি বিশ্ববিদ্যালয় করেছেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে, ঐতিহাসিক। যে লোকটা অবিভক্ত বাংলায় প্রান্তিক মানুষের স্কুলে পড়ার জন্য আজ থেকে 200 বছর আগে গ্রাম বাংলায় 10,000 স্কুল করে নবজাগরণ এনেছিলেন, তার জন্য কিছুটা করেছেন, আমি অস্বীকার করছি না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, শুধু তাদের গুরুর জন্মদিনে ছুটি ডিক্লেয়ার, তাদের জন্য একটা বিশ্ববিদ্যালয় করলে হবে? তাদের যে জীবন জীবিকা, তাদের নাগরিকত্বের প্রশ্ন, তাদের উন্নয়ন, তার জন্য রাজ্য সরকারের যে ভূমিকাটা তারা করতে পারেনি বলেই তো 19-এর পর থেকে মতুয়ারা সরে দাঁড়িয়েছে, তার থেকে তার ছায়াও মারায় না। আজকে এমন অবস্থা, রাজ্যের মুখ্যমন্ত্রী মতুয়াদের অঞ্চলে গেলেন, অথচ মতুয়াদের অঞ্চলে গিয়ে তিনি মতুয়াদের প্রাণপুরুষ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে যাওয়ার সাহস পেলেন না। কেন পেলেন না? কারণ এই সম্প্রদায়ের উন্নয়নের জন্য সরকার 15 বছরে কিছু তো করেইনি, বরং সময় সময় এদের অপমান করেছে। কখনো তিনি নিজে করেছেন, ক্ষমা চাননি, গুরুর জায়গায় গরু বলেছিলেন, আমি ধরলাম মুখ থেকে বেরিয়ে গেছে, ক্ষমা চাইনি। তার দলের সাংসদ মহুয়া মৈত্র কি বলেছিল? ওই যে কাঠের মালা পরে আপনারা আসবেন, লক্ষ্মী ভান্ডার নেবেন, আর ভোট দেওয়ার সময় 100টার মধ্যে মতুয়া দেবে 85টা ইয়েকে, বিজেপিকে, 15টা মমতা ব্যানার্জিকে, আবার হাত পেতে নেবেন, যেন মনে হচ্ছে ওনার, আর বললাম না, ওনার ব্যক্তিগত টাকা, ড্যাশ ড্যাশ ড্যাশ। জনগণের ট্যাক্সের টাকায় জনগণ কোনো দলকে ভোট না দিলেও সরকার তৈরি হলে সবার অধিকার থাকে সেটা নেওয়ার। কারণ দল, পার্টি ফর পার্টস, গভর্নমেন্ট তৈরি হলে গভর্নমেন্ট ফর অল, সবার জন্য। মহুয়া মৈত্র এমনও কথা বলেছিল, ওই যে কাঠের মালা, উনি জানেন না কতটা অজ্ঞ। ওই নদিয়ার থেকে জিতে আসা, যেখানে সংখ্যাগরিষ্ঠ মতুয়া সম্প্রদায় আছে, যে মতুয়ারা কাঠের মালা পরে না, আচারের মালা পরে, আচার। ক্ষমা চাইনি উনি, দলনেত্রী উনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এত বড় ধর্মীয় অবমাননাকর অপমান সুলভ কথা বলার জন্য। বিক্ষোভ হয়েছে, উনার বিরুদ্ধে এফআইআর হয়েছে মতুয়া সংঘের থেকে, দল তার ব্যবস্থা নেই। কোন মুখ নিয়ে উনি যাবেন মতুয়াদের মন্দিরে? ফলে উনি মতুয়াদের মাঝখানে গিয়ে তাদের জীবন যন্ত্রণার কথা বলেননি, ভারত হিলিয়ে দিবেন, ভারত কাঁপিয়ে দেবেন, এই করবেন সেই করবেন। আমি একবার ভাবছিলাম উনি সুস্থ তো, পরে ভাবলাম না, এটাও তো তার কৌশল। বিভিন্ন সময় ভুল মন্ত্রপাঠ করেন, ভুল উচ্চারণ করেন, বিভিন্ন ধরনের কথা বলেন, ঠিক আছে। আর দেখছিলাম বারে বারে শুভনন্দন শুভনন্দন বলছিলেন, এমন শব্দগুচ্ছ তো বাপের জন্মে শুনিনি, বাংলা অভিধানে কোথাও নেই। ঠিক আছে, ভালো কথা। এগুলো কেন বলেন? এই টার্গেট গ্রুপগুলোর কাছে পৌঁছানোর জন্য।
আর এই যে প্যানিক তৈরি করা, মতুয়াদের গিয়ে বলছে তোমাদের নাগরিকত্ব চলে যাবে। আমি বলছি নাগরিকত্ব চলে যাওয়ার সাথে এসআইআর এর কি সম্পর্ক? কি সম্পর্ক? এসআইআর তো নাগরিকত্বের প্রশ্ন নয়, এসআইআর তো সিম্পল ভোটের তালিকায় নাম। যাদের কারো যদি মনে হয় 2002 সালে তিনি বা তার বাবা মা কেউ আসেননি, তিনি সিএতে অ্যাপ্লাই করুন, সেটা ভিন্ন একটা অ্যাসপেক্ট, তার জন্য ব্যবস্থা আছে। শর্ত হচ্ছে তিনি ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে এসেছেন কিনা সেটা তার বিচার্য ভারত সরকারের কাছে। এইভাবে একের পর একটা সাংবিধানিক কাঠামোয় দাঁড়িয়ে তিনি একটার পর একটা মিথ্যে কথা বলছেন এমনভাবে যে মতুয়ারা যারা হরিনামে মাতোয়ারা থাকেন তারা এই মিথ্যাচারে আর মাতোয়ারা হচ্ছেন না, তাই প্রতিদিনই তার থেকে ভোট ব্যাংক সরে যাচ্ছে। এই শিডিউল কাস্ট, ভারতবর্ষের সর্বোচ্চ বড় কৃষক সম্প্রদায় যারা আজকে উদ্বাস্তু অসহায়ভাবে বাংলায় আশ্রয় নিয়েছে, ভারতবর্ষের সব জায়গায় ছড়িয়ে গেছে। দ্বিতীয়, তুমি করো, প্রধানমন্ত্রী ওরাকান্দিতে গিয়েছিল, মতুয়াদের সর্বোচ্চ, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধর্মীয় স্থান বাংলাদেশে পড়েছে। সেখানে আন্তর্জাতিক স্তরে ভারত কি কাজ করছে আমরা দেখেছি। রাজ্যের মুখ্যমন্ত্রীও তো এই রাজ্যের প্রশাসনিক প্রধান, তার থেকেও তো মতুয়ারা অনেক কিছুই আশা করতে পারে। অন্তত আমি যা বুঝি যে প্রান্তিক মানুষগুলোর জীবন কাঠি তো রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি কি করলেন গিয়ে? রাস্তা কটা করেছি, তোমাদের জন্য আগামীতে কটা কি করব, তোমাদের ছেলে মেয়েদের কোথায় চাকরি হবে, এটা করেছি, ওই এগুলো ধারে কাছে উনি গেছিলেন না। ক্রমাগত কতগুলো প্যানিক শব্দ ব্যবহার করে গেলেন, উস্কে গেলেন, এবং দিনান্তে ফেরার সময় রাস্তায় অভূতপূর্ণ একটা ক্ষোভের মুখে পড়লেন। কি ক্ষোভ? যে আমরা দেখলাম সব চুরি এই রাজ্যে দেখেছি, তার ক্যাবিনেটের 43টা দপ্তরেই কম বেশি দুর্নীতি প্রমাণিত সত্য। আমরা এবার দেখলাম, আমরা এই রাজ্যে বালু চুরি, গরু চুরি, ছাগল চুরি, সব চুরি দেখেছি, থানা চুরি দেখেছি। অন্য রাজ্যেও থানা চুরি করতে দেখেছি, রাজ্য থানা চুরি করতে দেখেছি তৃণমূল নেতা বিভাস অধিকারী জেলে। এখন আমরা এবার দেখলাম যে আমরা মরণোত্তর অঙ্গদানের যে প্রতিশ্রুতিটা দিই অনেকে, ঠিক আছে, তুমি দিয়েছো কিনা জানি না, আমার অনেকেই দেয়, তোমরাও দেবে, অনেকেই দেবে আজকালকার, যে এটা অঙ্গীকার। এ রাজ্যে তার প্রয়োজন নেই। তুমি মরে গেলে তোমার অঙ্গ এমনি উৎখাত করে নিয়ে চুরি হয়ে যাবে। একটি যুবকের চোখটাই চুরি হয়ে গেছে বারাসাত হাসপাতালে। এই যে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া, গুড গভর্নেন্সের প্রশ্ন যে সরকারের দেখার কথা ছিল, সেই জায়গায় আজকে গুড গভর্নেন্সটা আমরা দেখতে পাইনি। আমরা কি দেখেছি? প্যানিক একটা পার্ট, একটা সরকার তার গুড গভর্নেন্সের পার্ট থেকে সরে গিয়ে আমরা দেখেছি যে আইডেন্টিটি পলিটিক্সের দিকে করেছে, ডিভাইড অ্যান্ড রুল। একে বোঝাচ্ছে এক ধরনের কথা, ওকে এই যে গুড গভর্নেন্সের জায়গায় আইডেন্টিটি পলিটিক্স করা, যেটা ব্রিটিশ কালচার। আজকে বাংলা সেই কারণেই একজন আরেকজনকে ছায়া দেখলেও সন্দেহ করে, হিন্দু মুসলমানকে দেখে ডরায়, মুসলিম হিন্দুকে দেখে ডরায়, একটা অংশকে এমনভাবে সেগ্রিগেশন করা হচ্ছে। ঠিক মতুয়াদের মধ্যেও আমি আশা করব না এমন কিছু করুক, কারণ আমরা এই ইউনিটির মধ্যে, ডাইভার্সিটির মধ্যে একটা ইউনিটি নেই, বাংলা তার একটা বড় উদাহরণ। ফলে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটা গুড গভর্নেন্সই আমরা অন্তত আশা করতে পারি আগামীতেও।